সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমার শুভেচ্ছা নাও। আশা করি তোমরা সবাই ভালো আছো। সুভদ্রা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত ঘরে থাকি ক্লাস করি অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি হাজির হয়েছি পঞ্চম শ্রেণীর বাংলা বিষয় নিয়ে। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই প্রস্তুত হয়ে নাও। আজকের পাঠ রৌদ্র লেখে জয়। এটা একটি কবিতা। পৃষ্ঠা নাম্বার হলো 106। রৌদ্র লেখে জয় লিখেছেন শামসুর রহমান। তোমরা কিন্তু প্রায় ভুল করো, তোমরা লেখো শামসুর রহমান, কিন্তু হবে রাহমান। খেয়াল করো বানানটা, রাহমান। তাহলে প্রথমে আসি কবি পরিচিতি। শামসুর রহমান 1929 খ্রিস্টাব্দের 23শে অক্টোবর জন্মগ্রহণ করেন। তার জন্মস্থান হল ঢাকা জেলার মাহাতটুলি এলাকায়। তার পৈতৃক নিবাস নরসিংদী জেলার রায়পুরা গ্রামে। তার পিতার নাম ছিল মোখলেসুর রহমান চৌধুরী, মাতার নাম আমিনা খাতুন। তার শিক্ষাজীবন মাধ্যমিক সমাপ্ত করে ঢাকার পৌজ স্কুল থেকে, উচ্চ মাধ্যমিক সমাপ্ত করে ঢাকা কলেজ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তিনি পেশায় ছিলেন একজন সাংবাদিক। তার সাহিত্যকর্মের ভিতরে ছোটদের জন্য তিনি স্মৃতিকথা, ছড়া, কবিতা ইত্যাদি লিখেছেন। তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে ছিল এলাটিং বেলাটিং, ধান বানলে কুড়ো দেব, স্মৃতির শহর ঢাকা। আমাদের এই প্রিয় কবি 2006 খ্রিস্টাব্দের 17ই আগস্ট মৃত্যুবরণ করেন। কবিতাটার নাম হলো রৌদ্র লেখে জয়। রৌদ্র মানে রোদ। রোদের কাজ হচ্ছে কি? রোদের কাজ হলো অন্ধকার দূর করা, চারিদিক আলোয় আলোকিত করা। জয়, জয় মানে বিজয়। 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে এদেশের যে মুক্তিযোদ্ধারা, এদেশের যে দামাল ছেলেরা লড়াই করেছিল, যুদ্ধ করেছিল, সেই যুদ্ধে জয়লাভ করেছিল। সেই জয়ের কথা রোদের আলোতে লেখা। রোদের আলোতে সেই জয়ের কথা চারিদিকে আলোকিত হয়েছে। প্রথমে আমি কবিতাটি আবৃত্তি করছি এবং পরবর্তীতে তোমাদের অর্থ আমি বুঝিয়ে বলবো। রৌদ্র লেখে জয় লিখেছেন শামসুর রহমান। বর্গি এলো খাজনা নিতে, মারলো মানুষ কত, পুরল শহর পুরল শ্যামল, গ্রাম যে শত শত। হানাদারের সঙ্গে জোরে লড়ে মুক্তি সেনা, তাদের কথা দেশের মানুষ কখনো ভুলবে না। আবার দেখি নীল আকাশে পায়রা মেলে পাখা, মা হয়ে যায় দেশের মাটি তার বুকেতেই থাকা। কাল যেখানে আধার ছিল আজ সেখানে আলো, কাল যেখানে মন্দ ছিল আজ সেখানে ভালো। কাল যেখানে পরাজয়ের কালো সন্ধ্যা হয়, আজ সেখানে নতুন করে রৌদ্র লেখে জয়। বর্গি এলো খাজনা নিতে, মারলো মানুষ কত। বর্গি অর্থ হলো মারাঠা দস্যু, আর খাজনা অর্থ হলো কর বা ট্যাক্স। কিন্তু এই কবিতাটি 1971 সালের পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি জাতির উপর যে অত্যাচার করেছিল তারই ধারাবাহিকতায় লেখা। এখানে বর্গি বোঝানো হয়েছে পাকিস্তানি হানাদার বাহিনীদের। বর্গি এলো খাজনা নিতে, খাজনা মানে সেই পশ্চিমা পাকিস্তানি বাঙালি জাতি, অর্থাৎ তখন ছিল আমাদের দেশ, এই যে বাংলাদেশ, এই বাংলাদেশটা ছিল পূর্ব পাকিস্তানেরই অংশ। সেই পূর্ব পাকিস্তান থেকে তারা সম্পদ নিয়ে যেত, মানে এই সম্পদকে বলা হয়েছে খাজনা। বর্গি এলো খাজনা নিতে, মারলো মানুষ কত। সেই পাকিস্তানি হানাদার বাহিনী এদেশের মা বোন, ভাই বোন, বহু লোকজনকে তারা মেরে ফেলেছে। পূর্ণ শহর পূর্ণ শ্যামল, গ্রাম যে শত শত। তারা শহর পুড়ে ফেলল। শ্যামল মানে সবুজ, সেই যে সবুজে ঘেরা গ্রাম,
সেই গ্রামগুলো শত শত গ্রাম তারা পাকিস্তানি হানাদার বাহিনী পুড়ে ছারখার করে দিয়েছে। হানাদারের সঙ্গে জোরে লড়ে মুক্তি সেনা। হানাদার মানে আক্রমণকারী পাকিস্তানি সেনাদের বোঝানো হয়েছে, তাদের সাথে জোরে মানে শক্তি দিয়ে লড়ে মুক্তি সেনা। মুক্তি সেনা এদেশের যে মুক্তিযোদ্ধা ছিল, এদেশের যে দামাল ছেলেরা ছিল, সেই দামাল ছেলেরা পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে লড়াই করেছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। তাদের কথা দেশের মানুষ কখনো ভুলবে না। তাদের কথা মানে সেই মুক্তিযোদ্ধাদের কথা এদেশের মানুষ কখনো ভুলবে না। তাদের কথা সারা জীবন সারা দিন মানুষ স্মরণে রাখবে, সারাদিন মনে রাখবে। কারণ সেই মুক্তিযোদ্ধাদের বিনিময়, মুক্তিযুদ্ধের বিনিময়, সেই সব আত্মদানকারীদের রক্তের বিনিময় আমরা আজ স্বাধীন হয়েছি। তারা অনেকে শহীদ হয়েছেন, তারা অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন। তাদের কথা এদেশের মানুষ কখনো ভুলবে না। আবার দেখি নীল আকাশে পায়রা মেলে পাখা। নীল আকাশ মানে পরিষ্কার আকাশ, যে আকাশে কোনো মেঘ নেই, একেবারে পরিষ্কার, সেই আকাশে এখন পায়রা পাখা মেলেছে। পায়রা মানে শান্তির একটা চিত্র, শান্তির বার্তা বয়ে বেড়াচ্ছে। মা হয়ে যায় দেশের মাটি তার বুকেতেই থাকা। মা যে সন্তানকে বুকে ধারণ করে, যার স্নেহে যার আদরে বড় হয়ে ওঠে সন্তান, সেই দেশের সাথে মায়ের তুলনা হয়েছে, মাকে তুলনা করেছে দেশের মাটির সাথে। সন্তান যেমন মায়ের বুকে আশ্রয় নেয়, তেমনি আমরা সবাই দেশের মাটিতেই মানে তার বুকেতেই আশ্রয় নেই। কাল যেখানে আধার ছিল আজ সেখানে আলো। কাল মানে সেই যুদ্ধ বিগ্রহের সময়কে বোঝানো হয়েছে। সেই সময় ছিল আধার, আধার মানে অন্ধকার, মানে কোনো আলোর মুখ দেখা যায়নি, চারিদিকে ছিল পরাধীনতা। সেখানে আজ আলো, মানে সেখানে আজ আলোয় আলোকিত হচ্ছে, সেখানে আজ স্বাধীনতার বীজ বুনছে। কাল যেখানে মন্দ ছিল আজ সেখানে ভালো। কাল মানে সেই যুদ্ধ বিগ্রহের সময়কে বোঝানো হয়েছে। যেখানে খারাপ সময় ছিল, যেখানে অত্যাচার ছিল, আজ সেখানে ভালো, মানে সেখানে আজ দেশ স্বাধীন একটা রাষ্ট্র পেল, একটা লাল সবুজ পতাকা পেল, আজ এটাকে বোঝানো হয়েছে ভালো। কাল যেখানে পরাজয়ের কালো সন্ধ্যা হয়। কাল মানে যুদ্ধ বিগ্রহের সময় যেখানে পরাজয় ছিল, মানুষ যেখানে মেরে ফেলতো, সেখানে একটা কালো সন্ধ্যা ছিল, মানে কালো একটা অধ্যায় সৃষ্টি হয়েছিল। আজ সেখানে নতুন করে রৌদ্র লেখে যায়। আজ মানে 1971 সালের 16ই ডিসেম্বর নতুন করে রৌদ্র লেখে যায়, একটা বিজয়ের গন্ধ বা সূচনা পরিলক্ষিত হচ্ছে। ভোরের নূতন সূর্য, সেই সূর্য আলোয় চারিদিকে আলোকিত করছে, সেই আলো দ্বারা সেই বিজয় লিখিত হচ্ছে। এটাই ছিল কবিতার মূল বিষয়। তাহলে এই যে কবিতাটি পড়ালাম, এর মধ্যে আমি শব্দগুলোর অর্থ তোমাদের বুঝে বলার চেষ্টা করেছি। তারপরেও বোর্ডে কিছু দেখো শব্দ আছে এবং এর অর্থ দেওয়া আছে। যেমন বর্গী মারাঠা দস্যু, হানাদার আক্রমণকারী, খাজনা ট্যাক্স বা খাজনা, ট্যাক্স বা কর, শ্যামল সবুজ, পূর্ণ অগ্নিদগ্ধ, মুক্ত স্বাধীন, মারল হত্যা করলো। তোমরা যদি শব্দের অর্থ ভালো করে বুঝতে পারো তাহলে মূল বিষয়টাও ভালো করে বুঝতে পারবে এবং তোমার প্রশ্নের উত্তরগুলো তোমরা সঠিকভাবে লিখতে পারবে। তাহলে এই যে আমি কবিতাটি পড়ালাম, সেই কবিতা থেকে আমরা আজ কি শিখতে পেলাম? 1971 সালে মুক্তিযুদ্ধ হয়েছে। কাদের সাথে? সেই পশ্চিমা পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে। সেই যুদ্ধে আমরা বিজয় লাভ করেছি, আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি, আমরা লাল সবুজ পতাকা পেয়েছি। সেই বিজয়ের কথা এই তোমার কবিতায় কবি সুন্দর করে লিখেছেন। এখন আমি যে কবিতাটা যে পড়ালাম, এখন যদি তোমাদের প্রশ্ন করি যে তোমরা আমার কবিতাটি বুঝতে পেরেছো কিনা, দেখি তোমরা সেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারো কিনা। যারা আমার ক্লাসটা শুনছো তাদের কাছে আমার প্রশ্ন, বর্গী কারা? দেখো উত্তরগুলো
বলতে পারো কিনা? বর্গী কারা? বর্গী হলো মারাঠা দস্যু, যারা বাঙালি জাতির উপরে অত্যাচার করেছে তাদেরকে বর্গী বলা হয়েছে। যারা গ্রাম শহর জ্বালিয়ে পুড়ে দিয়েছে, যারা এদেশের সম্পদ লুট করে নিয়ে গেছে, তারাই হলো বর্গী। মুক্তিযোদ্ধাদের কথা মানুষ কখনো ভুলবে না কেন? মুক্তিযোদ্ধাদের কথা মানুষ কখনো ভুলবে না কেন? কেন ভুলবে না? মুক্তিযোদ্ধারা দেশের জন্য লড়াই করেছে, তাদের জীবন বাজি রেখে তারা আমাদের একটা রাষ্ট্র উপহার দিয়েছে, আমাদের একটা লাল সবুজ পতাকা দিয়েছে। তাদের আত্মদানের কথা এদেশের মানুষ তাই কখনো ভুলবে না। আর একটা প্রশ্ন, কাল যেখানে আধার ছিল আজ সেখানে আলো, কথাটি দ্বারা তোমরা কি বোঝো? কাল যেখানে আধার ছিল আজ সেখানে আলো, কথাটি দ্বারা তোমরা কি বোঝো? কাল যেখানে আধার ছিল, আধার মানে কি অন্ধকার, যেখানে অন্ধকার ছিল, যেখানে আমরা পরাধীন ছিলাম, আজ সেখানে আলো। অর্থাৎ আজ স্বাধীনতার স্বাদ পেয়েছি, আজ আমরা সবাই স্বাধীন, আজ আমরা সবাই মুক্ত, সেই কথাই বলা হয়েছে। আমরা নূতন করে আমরা বিজয় অর্জন করতে পেরেছি। এবারে বাড়ির কাজ। তোমরা সবাই বাড়ির কাজটা লিখে ফেলো। তোমাদের কবিতায় একটা উদ্দীপক দেয়া থাকে, উদ্দীপক, এই উদ্দীপকটা 6 থেকে 8 লাইন এরকম তোমার দেয়া থাকবে। তাহলে আমি যে রৌদ্র লেখে জয় কবিতাটি পড়ালাম, সেই কবিতা থেকে একটা উদ্দীপক, সেই উদ্দীপকটা হবে প্রথম থেকে 8 লাইন। সেই প্রথম থেকে যে 8 লাইন, সেই 8 লাইনের আলোকে তোমার প্রশ্ন, এই প্রশ্নটা থাকে তোমার, প্রশ্ন নাম্বার হয় 11। 11তে তোমার 3টে অংশ থাকে, ক খ গ। কয়ের অংশ, এদেশে কারা খাজনা নিতে আসতো, প্রশ্ন নাম্বার হলো 2। খ নাম্বার, কাদের কথা মানুষ কখনো ভুলবে না? 4টি বাক্যে লেখো। 4 নাম্বার, গ নাম্বার, হানাদারদের সঙ্গে মুক্তি সেনারা লড়াই করেছিল কেন? 4টি বাক্যে লেখো। এগুলো 4 নাম্বার। তাহলে প্রশ্নগুলোকে, এদেশে কারা খাজনা নিতে আসতো? 2 নম্বর। খ নম্বরে আছে কাদের কথা মানুষ কখনো ভুলবে না, 4টি বাক্যে লিখো, নাম্বার হলো 4। গ নাম্বার, হানাদারদের সঙ্গে মুক্তি সেনারা লড়াই করেছিল কেন? 4টি বাক্যে লেখো, নাম্বার হলো 4। তোমরা খাতায় ভালোভাবে তুলে ফেলো। এবং এই যে বাড়ির কাজ, এর সাথে তোমার অনুশীলনী যে প্রশ্ন আছে, শব্দার্থ আছে, সেগুলো তোমরা পড়ে ফেলবে, মূলভাব আছে সেগুলো তোমরা পড়ে ফেলবে। পরিশেষে তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি, তোমরা সবাই ভালো থেকো,
সুন্দর থেকো। তোমাদের সাথে আবার দেখা হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।